ছোট গল্পের সংজ্ঞা দিয়ে তোমাদের প্রথম ক্লাসটি শুরু করেছিলাম, মনে আছে হয়তোবা। সুপ্রিয় শিক্ষার্থী, একাদশ শ্রেণীর নতুন ভর্তিকৃত আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, রবীন্দ্রনাথের মতে বর্ষা যাপন কবিতা, তাই তিনি ছোট গল্পের যে সংজ্ঞা দিয়েছেন সেটি বলেছিলাম, তোমাদের মনে আছে কি না তবুও রিপিট করছি। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দুটারিটি অশ্রু জল। নাহি বর্ণনার ছোটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। কি? অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে। সাঙ্গ মানে শেষ করে আর কি। ছোট গল্পের বৈশিষ্ট্য হচ্ছে, আমি বলেছিলাম তোমাদেরকে যে এর আরম্ভ হচ্ছে নাটকীয়, এর শেষও হচ্ছে নাটকীয়। অর্থাৎ কখন থেকে শুরু, কখন যে শেষ সেটি বলা বড় মুশকিল। এই কারণে পাঠক চিত্তে থেকে যায় একটি অতৃপ্তির ব্যঞ্জনা। তো তোমাদের মনে আছে যে সাহিত্যের কটি শাখার কথা বলেছিলাম। সাহিত্যের কয়েকটি শাখা, বা ধরে নাও যে তোমাদের পাঠ্য আছে গল্প, গল্প, কবিতা, উপন্যাস, নাটক। এই চারটি প্রধানতম শাখা যা তোমরা একাদশ শ্রেণীতে পড়বে। এছাড়াও রয়েছে সাহিত্যের আরও কিছু উপাদান, রয়েছে প্রহসন, রয়েছে গীতিনাট্য ইত্যাদি। তো সাহিত্য শুরু হয়েছে যেখান থেকে, সেটি কিন্তু কাব্য সাহিত্য। আমরা কখনোই কি কাব্য সাহিত্যে বা কাব্যে কথা বলতাম? তোমাদের কি মনে হয় কখনো কি বাংলার মানুষ, বাংলায় কথা বলা মানুষগুলো কখনো কবিতার ঢঙে কথা বলতো? রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম, দেখিলাম এ জগৎ স্বপ্ন নয়, এরকম কাব্য করে কি কথা বলা হতো? অথবা এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে, এরকম কি ছন্দে মিলিয়ে কথা বলতো মানুষ? না। যতটুকু জানা যায়, সেই আদি বাংলা কিংবা প্রাচীন বাংলা, সেটিও গদ্যে ছিল, মানুষ কথা বলতো গদ্যে, কিন্তু সাহিত্য রচিত হয়েছে পদ্যে। উদাহরণস্বরূপ যদি বলি চর্যাপদ, চর্যাপদ পদ্যে। কায়া তরুবর পাঞ্চবিড়াল, চঞ্চল চিয়ে পৈঠা ডাল। তাহলে তোমরা দেখো কি বিচিত্র, মানুষ সাহিত্য রচনা করার জন্য ভাষা নিয়েছে কাব্যিক, পদ্যকে সাহিত্যের উপকরণ হিসেবে। ছন্দ মিল, অন্তে মিল না হলে সাহিত্য হবে না। কিন্তু দেখো, কাল যতই আধুনিকতার ছোঁয়া পেতে শুরু করলো, সাহিত্য চলে আসলো ব্যক্তি স্বাধীনতায়, দেবদেবী থেকে মানুষের বন্দনায় সাহিত্যের কাজ শুরু হলো। একটা সময় সাহিত্য ছিল দেবদেবীর বন্দনার বিষয়, এখন মানুষের কথা বলে সাহিত্য। সাহিত্য মানুষের কথা কিন্তু এক সময় বলতো না। তবে তোমাদেরকে বেশি একটা এই আলোচনায় বড় করতে চাই না। আমি বলছি তোমাদের চর্যাপদের ভাষা কি,
গদ্য না পদ্য? চর্যাপদের ভাষা তোমরা জানো পদ্য। একটু আগে আমি চর্যাপদের দুটো লাইন বলেছি। তাহলে সাহিত্য, লিপিবদ্ধ সাহিত্য শুরু হয়েছে পদ্যে। যদিও মানুষ সুপ্রাচীন কাল থেকে, বিশেষ করে তোমরা লক্ষ্য করবে যে ঠাকুরমার্জনী বা আরব্য উপন্যাসের যে গল্প আছে সেগুলো মুখে মুখে রচিত হতো, মানুষের মুখে মুখে ছিল। দিদিমা কিংবা ঠাকুরমারা যখন বাচ্চাদেরকে ঘুম পাড়ানির গল্প বলতেন তখন কি পদ্যে বলতেন? না। ঠাকুরমার্জনীর গল্প সম্পর্কে তোমাদের নিশ্চয়ই জানা আছে। ঠাকুরমার্জনী তোমরা অনেকেই পড়েছো, সেটি কিন্তু গদ্যে। কিন্তু সাহিত্য সেই যে প্রাচীনকালে মানুষ বর্ণনা করতো, মুখের ভাষা, মায়ের ভাষা, তোমার চাওয়ার ভাষা, পাওয়ার ভাষা, সবই গদ্যে ছিল। কিন্তু সাহিত্যকর্ম রচিত হতো গদ্যে। তো সাহিত্যকর্ম গদ্যে রচিত হওয়া শুরু হলো আধুনিক কাল। আর তোমাদের যে পাঠ্য ছোট গল্প, যেমন রবীন্দ্রনাথের অপরিচিতা তোমাদের পাঠ্য, সেটি গদ্যে। আমরা যেভাবে কথা বলি সেভাবে। তো তোমাদের অপরিচিতা গল্পটিতে চলে আসি আমি। সাহিত্যের ইতিহাস ব্যক্ত করলাম, তোমরা আশা করি মনে রাখবে এবং বুঝতে পারবে। অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে এক বিশাল জায়গা জুড়ে আছেন। বাংলা সাহিত্য রবীন্দ্রনাথের সৃষ্টি না হলে, রবীন্দ্রনাথ জন্মগ্রহণ না করলে এতটা অগ্রসর হতে পারত কিনা সন্দেহ। রবীন্দ্রনাথ হচ্ছেন বাংলাকে অনেকটা এগিয়ে দিয়ে গেছেন। রবীন্দ্রনাথের কাজ বাংলা সাহিত্যে অতুলনীয়। 1861-তে জন্মগ্রহণ করেছেন, 1941-এ রবীন্দ্রনাথ মারা গেছেন। প্রায় 80 বছর বেঁচে ছিলেন। ঠাকুর পরিবারে তোমরা জানো, রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক জানা আছে, তারপরে বলছি ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি কিন্তু জমিদারি কায়দায় তার বা জমিদারিতে তার কোনো লোভ ছিল না। তিনি সাহিত্য সাধনায় মনোনিবেশ করেছেন সারাটি জীবন। একেবারে ভিকারিণী গল্প রচনা করেছেন 16 বছর বয়সে। তো ভিকারিণী গল্প দিয়ে তার সাহিত্য রচনা শুরু। এগুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ তোমাদের এমসিকিউ প্রশ্ন যখন হবে তখন কিন্তু রবীন্দ্রনাথ কত সালে জন্মগ্রহণ করেছেন, কত সালে মৃত্যুবরণ করেছেন, তোমার নোবেল পুরস্কার পেয়েছেন, কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন, গীতাঞ্জলিতে তোমাদেরকে মনে রাখতে হবে নোবেল পেয়েছেন 1913 খ্রিস্টাব্দে। তাহলে রবীন্দ্রনাথকে আলোচনা তো করতেই হবে, না করে অপরিচিতা গল্পে আলোচনা সার্থক হবে না, আলোচনাকে করতে হবে না। এই রবীন্দ্রনাথের ক্ষেত্রে বলা যায়, আমরা জানি, তোমরা জানো সকলেই, যে কবিগুরু হিসেবে তার উপাধি ব্যাপকভাবে প্রচলিত। তারপরেও আমরা বলবো আর কি, যে রবীন্দ্রনাথ হচ্ছেন বৈশ্বিক কবি।
রবীন্দ্রনাথ হচ্ছেন বৈশ্বিক কবি, বিশ্বের কবি তিনি। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তিনি সদর্পে বিচরণ করেননি। প্রায় 200টির মতো ছোট গল্প তিনি লিখেছেন। তার একটি অপরিচিতা, 4টি গল্পগুচ্ছ নামে 4 খণ্ডে তার এই গল্পগুলো মুদ্রিত হয়েছে। তোমরা রবীন্দ্রনাথকে পড়ার চেষ্টা করবে, এরপরে দেখো যে 200র মতো ছোট গল্প তোমরা খেয়াল করবে অত সহজলভ্য নয়, অত সহজ কথা নয়, যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে তিনি তো কবি হিসাবে নোবেলই পেয়েছেন, কবি হিসেবেও তার তুলনা তিনি নিজেই। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে পাঠ করতে হলে, জানতে হলে অনেকটা সময় লাগবে, একটি ক্লাসে সম্ভব না। আমরা অপরিচিত গল্প পাঠ করতে গেলে যেটি জানা দরকার, গল্প কাকে বলে। গল্পের কথা বলেছিলাম যে গল্প হচ্ছে বিন্দুর মাঝে সিন্ধুর গভীরতা। গল্প হচ্ছে ইঙ্গিত জমি। গল্পের সংজ্ঞা বলেছিলাম, H.G. ওয়েলসের সংজ্ঞা বলেছিলাম, আগের ক্লাসটি তোমরা দেখবে। তারপর পোর একজন সাহিত্যিক সমালোচক, তাকে তার সংজ্ঞা নিয়ে এসেছিলাম। এরপরে রবীন্দ্রনাথের মতে গল্প কি সেটি আজকে আমি বললাম, যেহেতু আজকে পাঠ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তো এখন রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে ছোট গল্প, তার আগে তিনি অনেক কবিতা লিখেছেন। মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, জন্মদিনী, যদি আমি ধারাবাহিকভাবে লিখি, তারপরেও এইগুলো রবীন্দ্রনাথের কর্ম অনেক তার লেখা। এছাড়াও তিনি উপন্যাস লিখেছেন, তিনি বলে যে গীতিনাট্য লিখেছেন, তিনি নাটক লিখেছেন। তো আমি বলবো যে তোমরা একটু রবীন্দ্রনাথকে পড়ো। পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা আরেকটু অগ্রসর হওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে অপরিচিত গল্প পড়ার চেষ্টা করব। শুধু কটি লাইন পড়ি রবীন্দ্রনাথের। আজ আমার বয়স 27 মাস, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসেবে। কি চমৎকার ভাষা রবীন্দ্রনাথ ঠাকুরের! তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো দুটি ধরিয়া উঠিয়াছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল না করেন না, তাহারা ইহার রস বুঝবে। তো রবীন্দ্রনাথের এই ভাষা তোমাদের আগের ক্লাসে তোমরা পড়েছ, জানো, তারপরও আবার স্মরণ করে দিচ্ছি, কারণ রবীন্দ্রনাথের ব্যাপকতা সাহিত্যে অনেক বড় মাপের কবি, সাহিত্যিক তিনি। তো সেই জন্যে রবীন্দ্রনাথের অপরিচিত গল্প পাঠ করলে আবার বলতে হয় যে কোন প্রেক্ষাপটে অপরিচিত গল্পটি লেখা। অপরিচিত গল্প লিখেছেন তিনি। নারী অধিকার বিষয়ক যে গল্প আছে তার মধ্যে একটি অন্যতম গল্প হচ্ছে অপরিচিত। নারী অধিকার বিষয়ক গল্পগুলো ছাপা হতো সবুজ পত্রে, আর সবুজ পত্রের বিদগ্ধ সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। তো অপরিচিতা পড়লে জানতে হবে সবুজ পত্র গল্প প্রমোদ চৌধুরী সম্পর্কে, রবীন্দ্রনাথের এই অপরিচিত গল্প লেখার যে প্রেক্ষাপট সেটিও জানতে হবে, নইলে অপরিচিত গল্প পড়া হয়ে উঠবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই আজকের আলোচনা। তোমরা ভালো থাকো। তোমরা যেহেতু তোমাদের সঙ্গে সরাসরি ক্লাসের ব্যবস্থা নেই, অনলাইন ক্লাসে মনোযোগী হবে। অনলাইন ক্লাসে আমি তোমাদের সহযোগিতায় অবশ্যই বারবার ফিরে আসবো, এবং তোমাদেরকে বাংলা সাহিত্য, বিশেষ করে বাংলা আবশ্যিক তোমাদের সাহিত্য পাঠ, আর দ্বিতীয় খণ্ড হচ্ছে তোমাদের গল্প এবং উপন্যাসের সব পাঠ। তো এই বই তোমরা কিনে ফেলবে এবং অনলাইন ক্লাস দেখবে, শুনবে।
তারপর বইয়ে একটু মনোনিবেশ করবে। তারপরে তোমাদেরও তোমার আগ্রহটা সৃষ্টি হতে হবে, তোমাদেরকেও ক্লাসে ঝাঁপিয়ে পড়তে হবে, এখন অনলাইন ক্লাসে ঝাঁপিয়ে পড়তে হবে। যদিও তোমাদের উপস্থিতি বারবার আমাকে মনে করিয়ে দেয় অতীতে ভরপুর ক্লাসে যেভাবে নিজেদেরকে প্রতি বছরের মতো প্রথম বর্ষ থেকে নিয়ে ক্লাস মুখরিত হতো, সেই শূন্যতা আমাকেও খানিক